নোবেল শান্তি পুরস্কার জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা পরিষদের এক সময়কার প্রতাপশালী সদস্য ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উপদেষ্টা থেকেই সরাসরি দিয়েছেন মবের উস্কানি। ধানমন্ডি ৩২ নম্বর ভাঙার আগে পরে জানিয়েছিলেন প্রকাশ্য সমর্থন। এমনকি এখন থেকে প্রায় ৭ মাস আগে দেশবাসীকে স্বাগত জানান প্রস্তর যুগে। সরকার অন্য উপদেষ্টাদের অনেকেও আইন কানুনের তোয়াক্কা না করে যা ইচ্ছা তাই করার স্বাধীনতাকে খোলাখুলি সমর্থন জানিয়ে আসেন। তবে এই স্বাধীনতা শুধু সরকারপন্থীদের জন্য। প্রতিপক্ষ হিসেবে কেউ চিহ্নিত হওয়া মানেই তার বিরুদ্ধে সব কর্মকাণ্ড বৈধ। এর সবশেষ উদাহরণ দেখা গেল স্ত্রী সন্তান হারানোর পরেও বাগেরহাটের ছাত্রলীগ নেতার প্যারোলে মুক্তি না পাওয়ার ঘটনায়। যথারীতি দায় এড়াতে স্বরাষ্ট্র উপদেষ্টা হাজির তার কৃষি তত্ত্ব নিয়ে। প্রায় ১.৫ মাস আগেও দেশ যখন অবৈধ অস্ত্রের ঝনঝনানির আশঙ্কায় তটস্থ, তখন তিনি ব্যস্ত হয়ে পড়েন পেঁয়াজ আলুর দাম নিয়ে। শুধু পটেটো অনিয়ন তত্ত্বই নয়, বিপাকে পড়লে রাতারাতি সত্যের অপলাপ করতেও ছাড়েন না সরকারের কর্তা ব্যক্তিরা, যারা মানুষকে হরদম কেজির দরে দেখাচ্ছেন ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশের স্বপ্ন। এমন কৌশলের মাঝে সারা দেশের ১.৫ বছরে কায়েম হয়েছে মপতন্ত্র। নতুন বাংলাদেশের ঠিকানা হয়েছে আসিফের সেই প্রস্তর যুগে। প্রতিদিন মানুষ মরছে, নদীতে ভাসছে লাশ, আর নীরর বাঁশি বাজিয়ে চলছেন সরকারের কর্তারা। রিসেট বাটনের মাধ্যমে জন্ম নেয়া এমন এক নতুন বাংলাদেশ, যেখানে কবি ইমতিয়াজ মাহমুদের ভাষায় মৃত শিশু দেখা করতে গেছে তার জীবিত পিতার সাথে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাগেরহাটের ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী সন্তানের মৃত্যু এবং তারপরের ঘটনা প্রবাহ নিয়ে স্তম্ভিত সারা দেশ। সাজানো মামলায় সাদ্দামকে মাসের পর মাস শুধু কারাগারেই রাখা হয়নি, স্ত্রী সন্তানের মৃত্যুর পর প্যারোলে মুক্তি না দেওয়ার মতো বর্বরতা তৈরি করেছে বিস্ময় ও ক্ষোভ। ২০২৪ সালের ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের কয়েক মাস পর গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার হন সাদ্দাম। একে একে ১১টি মামলার আসামি করা হয়। বর্তমানে আছেন যশোর কারাগারে। কারাগারে যাওয়ার ২ মাস পর তার স্ত্রী স্বর্ণালী একটি ছেলে সন্তানের জন্ম দেন। স্বজনদের অভিযোগ, সাদ্দামকে কারাগার থেকে মুক্ত করার জন্য দীর্ঘদিন ধরে স্বর্ণালী চেষ্টা করছিলেন। ব্যর্থ হয়ে এক পর্যায়ে মানসিকভাবে ভেঙে পড়েন এবং হতাশায় ভুগছিলেন। এই হতাশা থেকেই ২৩ জানুয়ারি নবজাতককে বালতির পানিতে ডুবিয়ে হত্যার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন স্বর্ণালী। এরপরের ঘটনা আরও মর্মান্তিক। স্ত্রী ও ৯ মাসের শিশু সন্তানকে শেষ বিদায় জানাতে প্যারোলে মুক্তি পাননি সাদ্দাম। স্বজনেরা বাগেরহাটের ডিসি, পুলিশ সুপারের কাছে ছোটাছুটি করেও ফল পাননি। তাদের হাইকোর্ট দেখিয়ে দেয় কর্তৃপক্ষ। বলা হয়, সাদ্দামকে বাগেরহাট থেকে যশোর কারাগারে পাঠিয়ে দেয় বাগেরহাট প্রশাসনের কিছুই করণীয় নেই। এরপর অ্যাম্বুলেন্সের লাশ নিয়ে স্বজনেরা ছোটেন যশোরে। সেখানকার কারাগারে স্ত্রী ও সন্তানকে শেষবারের মতো দেখতে মাত্র ৫ মিনিট সময় দেয় কর্তৃপক্ষ। সোশ্যাল মিডিয়ায় মর্মান্তিক মৃত্যুর ছবি এবং যশোর কারাগারের সামনে স্বজনদের আহাজারি নাড়া দিয়েছে সারা দেশকে। কিছুদিন আগে কারাগার থেকে সাদ্দামের লেখা একটি চিঠিও ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায় নবজাতক সন্তানকে কোলে না নিতে পারার আক্ষেপ করছেন এই ছাত্রলীগ নেতা। তার ভাই জানান, আদালতে কয়েকবার মামলার হাজিরার সময় নবজাতক সন্তানকে কোলে নেওয়ার আবেদন করেছিলেন সাদ্দাম। তবে আদালতের বিচারকও সেই আবেদনে সাড়া দেননি। প্রশ্ন উঠেছে, নতুন দেশের কথা বলে কি চরম হৃদয়হীন এক বাংলাদেশের জন্ম দেওয়া হয়েছে? এই ঘটনায় সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে নিন্দা ও ক্ষোভের ঝড়। তবে বরাবরের মতোই ন্যাক্কারজনক ভূমিকায় নেমেছেন সরকারের কর্তা ব্যক্তিরা, আর তাদের সমর্থক গোষ্ঠীর কণ্ঠে দেখা যাচ্ছে বর্বরতার সাফাই। ঘটনা আড়াল করতে কর্তৃপক্ষের কৌশলী ভূমিকাও দেখা যাচ্ছে। দর্শক, আলোচিত ঘটনাটি ঘটার কয়েকদিন আগে পর্যন্ত বাগেরহাট কারাগারে বন্দী ছিলেন সাদ্দাম। সম্প্রতি তাকে পাঠানো হয় যশোর কারাগারে। স্ত্রী সন্তানের মৃত্যুর পর স্বাভাবিকভাবেই বাগেরহাট জেলা প্রশাসনের কাছে প্যারোলে মুক্তির আবেদন নিয়ে যান স্বজনেরা। তবে সেই আবেদন প্রত্যাখ্যান করা হয়। এখন তীব্র সমালোচনার ঝড়ের মুখে কৌশলী প্যাচ কষছে সরকার। বাগেরহাটে আবেদনের বিষয়টি ধামাচাপা দিয়ে দাবি করা হচ্ছে, স্বজনেরা যশোর কারা কর্তৃপক্ষের কাছে প্যারোলের কোনো আবেদনই করেনি। অর্থাৎ তারা হাজির করেছে আইনের হাইকোর্ট।
বাগেরহাটের ডিসি এসপির পক্ষ থেকে প্যারোলে মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত জানার তথ্য ধামাচাপা দেওয়ার চেষ্টাও দেখা গেছে। এমনকি তারা সত্যনিষ্ঠ খবর প্রচার করার পরামর্শ দিচ্ছে মিডিয়াকে। বাগেরহাট জেলা প্রশাসকের কাছে প্যারোলের মুক্তির জন্য স্বজনদের আবেদনের অনুলিপি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সাদ্দামের ভাই শহীদুল ইসলাম জানান, 23শে জানুয়ারি তাদের মামা হেমায়েতুদ্দিন বাগেরহাটের ডিসি অফিসে ছুটে যান। ছুটির দিনের কারণে ডিসি তার কার্যালয়ে ছিলেন না। এরপর তারা ডিসির বাংলোতে সাদ্দামকে প্যারোলে মুক্তির আবেদনপত্রটি দেন। পরে তাদের জানানো হয় সাদ্দামকে প্যারোলে মুক্তি দেওয়া সম্ভব নয়। অভিযোগ উঠেছে জেলা পুলিশ সুপারের মতামতের ভিত্তিতেই নাকচ করা হয় প্যারোল। এসপির দাবি ছিল গোয়েন্দা তথ্যের কারণে এভাবে মুক্তি দেওয়া সম্ভব নয়। অথচ সমালোচনার মুখে এই বিষয়গুলো স্রেফ চেপে যাচ্ছে কর্তৃপক্ষ, বরং তারা যশোর জেলা প্রশাসনের কাছে আবেদন না করার প্রসঙ্গ এনে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। যশোর জেলা প্রশাসকের মিডিয়া সেলের সহকারী কমিশনার আশিস কুমার দাসের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিও উপহার পেয়েছে জাতি। এতে জানানো হয় সাদ্দামের স্ত্রী ও সন্তানের মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে যশোর জেলা ম্যাজিস্ট্রেট অথবা যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষের কাছে প্যারোলে মুক্তির কোনো আবেদন করা হয়নি। পরিবারের বক্তব্য বিকৃত করে এই বিজ্ঞপ্তিতে দাবি করা হয় সময় স্বল্পতার কারণে পারিবারিক সিদ্ধান্তেই প্যারোলে মুক্তির আবেদন না করে জেল গেটে লাশ দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়। কারাগারের ভিতরে স্ত্রী সন্তানকে শেষবারের মতো দেখার সময়ও সাদ্দামকে হেনস্থার অভিযোগ তুলেছেন স্বজনেরা। তবে যশোর জেলা প্রশাসকের বিজ্ঞপ্তি পড়ে মনে হবে তারা সাদ্দামের জন্য 5 মিনিট সময় বরাদ্দ করে বিশ্ব সেরা মানবিকতার নজির স্থাপন করেছে। এই বিজ্ঞপ্তি প্রকাশের কয়েক ঘন্টার মধ্যে ঢাকায় সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন সেই বহুল আলোচিত স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে প্রশ্ন এড়াতে এবার তিনি হাজির করেছেন কৃষি তত্ত্ব। তার কথা শুনে মনে হচ্ছিল যেন বিদায় নেওয়ার আগে তিনি বাংলাদেশকে কৃষি কাজের শীর্ষে নিতে দৃঢ় প্রতিজ্ঞ। গত 1.5 বছরে সারা দেশে কৃষকদের নাভিশ্বাস তোলা জাহাঙ্গীর আলম কোনোভাবেই সাদ্দাম ইস্যুতে কথা বলতে রাজি হননি। সচিবালয় কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকেরা সাদ্দামের প্যারোলে মুক্তি না মেলার বিষয়ে উপদেষ্টার কাছে জানতে চেয়েছিলেন। মুহূর্তে বদলে যায় তার মুখভঙ্গি। বলেন কৃষির বাইরে অন্য কোনো প্রশ্নের তিনি উত্তর দেবেন না। সাংবাদিকরা বারবার একই প্রশ্ন করেও সুবিধা করতে পারেননি। একজন সাংবাদিক স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে তার দায়বদ্ধতার কথা তুলেছিলেন। জবাবে উপদেষ্টা বলেন, না, তিনি দায়বদ্ধ না। আজকে তিনি কৃষির জন্য ডেকেছেন, কৃষি ছাড়া আর কিছু বলবেন না। তবে এক ফাঁকে দাবি করেন তিনি ছাত্রলীগ বা আওয়ামী লীগের কাউকে জামিন না দেওয়ার বিষয়ে কোনো নির্দেশনা দেননি। সরকার শুধু অপরাধীদের জামিন দেওয়ার বিরুদ্ধে। অথচ গত সেপ্টেম্বরে উল্টো কথা ছিল স্বরাষ্ট্র উপদেষ্টার কণ্ঠে। চট্টগ্রামে 24শে সেপ্টেম্বর তিনি সাংবাদিকদের জানান, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা যাতে সহজে জামিন না পান সে ব্যাপারে চেষ্টা করছে সরকার। বলেন, আইনের আওতায় আনার পরেও অনেকের জামিন পেয়ে যায়। সরকার চেষ্টা করছে কেউ যেন আর সহজে জামিন না পায়। আরেক আলোচিত উপদেষ্টা আসিফ নজরুল তো সম্প্রতি বিচারকদেরও পরোক্ষ হুমকি দিয়েছেন। ঢাকায় 10ই জানুয়ারি এক অনুষ্ঠানে বলেন, আওয়ামী লীগের কিছু সন্ত্রাসীর জামিন হয়েছে, এর দায় বিচারপতিদের। প্রধান বিচারপতির দায়িত্ব ছিল তাদের অপসারণ করা। দর্শক, এভাবেই চলছে ইচ্ছেমতো আইন বিচার ব্যবস্থার উপর সরকারের সরাসরি খবরদারি। তবে সমালোচনা তীব্র হলে নেওয়া হচ্ছে শাক দিয়ে মাছ ঢাকার কৌশল। স্বরাষ্ট্র উপদেষ্টা কৃষি তত্ত্ব হাজির করার পর মন্ত্রণালয় থেকেও এসেছে সেই যশোর জেলা প্রশাসনের বক্তব্যেরই প্রতিধ্বনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতেও দাবি করা হয় সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে যশোর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কিংবা যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ বরাবর কোনো আবেদন করা হয়নি। পরিবারের মৌখিক অভিপ্রায় অনুযায়ী যশোর জেলগেটে স্ত্রী ও সন্তানের লাশ দেখানোর সিদ্ধান্ত হয়। মানবিক দিক বিবেচনা করে এ বিষয়ে যশোর জেলা প্রশাসন ও যশোর কেন্দ্রীয় কারাগারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হয়েছে। দর্শক, খেয়াল করে দেখুন, সরকারের সবগুলো ভাষ্যেই যশোর প্রশাসনকে টেনে এনে সাফাই গাওয়া হচ্ছে, এড়িয়ে যাওয়া হচ্ছে বাগেরহাটের ঘটনা। তবে শেষ পর্যন্ত বাগেরহাটের জেলা প্রশাসক স্বীকার করেছেন তারা পেয়েছিলেন সাদ্দামের পরিবারের আবেদন, তবে হাজির করেছেন আইনি মারপ্যাচ।
বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন আজকের পত্রিকাকে বলেন, প্যারোলের একটি আবেদন নিয়ে এসেছিল। তাদের বুঝিয়ে বলা হয়েছে যেহেতু সে আছে যশোরের কারাগারে, আবেদন করতে হবে যশোরের জেলা প্রশাসক বা জেল সুপারের কাছে। তবে প্যারোলের ক্ষেত্রে মুক্তি পেলে শুধু ওই জেলার মধ্যে তার প্যারোলের হুকুমটা কার্যকর হবে। এখনকার প্রশাসন তাদের বিষয়ে যশোর জেলা কারাগারেও বলে দিয়েছিল, কারা কর্তৃপক্ষের সঙ্গে কথাও বলেছিল যেন সুন্দরভাবে সঠিকভাবে তাদের মৃত স্বজনদের লাশ দেখতে পারে। তবে এই দাবিও প্রত্যাখ্যান করেছে সাদ্দামের পরিবার। ছোট ভাই শহীদুল ইসলাম বলেন, বাগেরহাটের ডিসি নাকি পরিবারকে সব কিছু বুঝিয়ে দেওয়ার দাবি করেছেন, তবে তিনি এ ধরনের কোনো কথাই বলেননি। তিনি এমন পরামর্শ দিলে তারা যশোরে যোগাযোগ করতেন। শেষমেশ তারা নিজেরাই যশোরের জেলারের সঙ্গে যোগাযোগ করেছেন। পরে কারা ফটকে কয়েক মিনিটের জন্য ভাইকে তার সন্তান ও স্ত্রীকে দেখতে দিয়েছে। তিনি আরো বলেন, তাদের তো এসব প্রক্রিয়া বোঝার কথা না। আমলাদের আমলাতান্ত্রিক জটিলতার কারণেই এই পরিণতি হয়েছে। এভাবেই এক নজিরবিহীন বর্বরতার দৃশ্যায়ন হলো বাংলাদেশে। সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ যে প্রস্তর যুগে স্বাগত জানিয়েছিলেন, সেই যুগের সম্ভবত এটাই স্বাভাবিক দৃশ্য। প্রশ্ন হলো, এই প্রস্তর যুগে আরো কি কি অপেক্ষা করছে বাংলাদেশের সামনে। এখন এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।